সম্মানিত চাষি ভাইরা, আপনাদের মধ্যে যে সমস্ত চাষি ভাইরা ধান চাষ করে থাকেন এবং আপনাদের ধানের মধ্যে আপনারা পরিচর্যা ভালো করতে গিয়ে কিছু এমন ভুল করে ফেলেন যার জন্য ধানের ক্ষতি হয়, ধানে আপনার ফলনে ব্যাঘাত ঘটে বা ধানের মধ্যে আপনার কিন্তু নানা রকম প্রবলেম তৈরি হয়। তাই আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সঙ্গে 4টি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা ধানের মধ্যে কোন 4টি ভুল করে থাকেন বা এই ভুলগুলি আর করবেন না। আর এই ভুলগুলি আপনারা করলে পারে আপনার ধানের ফলন 40 থেকে 50% কম হবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই 4টি ভুল আপনারা কখনই করবেন না, যাতে আপনার ধান গাছটি সবসময় সুস্থ সবল থাকে। তো আসুন সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে ভালোভাবে আলোচনা করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওতে জানতে কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে, এছাড়াও কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত চাষি ভাইরা, আপনাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন এবং আমি আবার চ্যানেলে অ্যানালাইটিক্স চেক করে দেখেছি অনেকে কিন্তু 60, 70 বা 50 বয়স্ক কিন্তু অনেক চাষি ভাইরা আমার এই ভিডিওগুলি দেখে থাকেন। তো আপনাদের এক্সপিরিয়েন্সগুলোকে আমি সাদর সম্ভাষণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। হয়তো আমি আপনাদের থেকে এক্সপিরিয়েন্সে অনেক ছোট, তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে শুধরে দেবেন এবং সাথে থাকবেন, যাতে আপনাদের ওই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লেগে আমি কিন্তু এই নতুন প্রজন্মের যারা চাষবাস শুরু করেছেন তাদেরকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনাদের সঙ্গে যে 4টি ভুলগুলি করে থাকেন সেই ভুলগুলিকে আমি একে একে শেয়ার করি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে অনেক চাষি ভাইরা যে ভুলটি করে থাকেন, এ সময় যখন দেখছেন ধানের শীষ বের হয়ে গেছে, মনে হয়তো আপনার 10 থেকে 15% ধানের শীষ বের হয়ে গেছে, এ সময় আপনারা কি করেন? মাজরা পোকার জন্য বা ধানের ঝলসা রোগের জন্য বা আপনার ওই যে খোলা পচা, এই সময় কিন্তু লেগে যায়। আপনারা কিন্তু এ সময় কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে যান, এই মারাত্মক একটা ভুল। এ সময় যে আপনি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন, এতে আপনার কি ক্ষতি হতে পারে আপনি জানেন কি? তো চলুন আমি আপনাদেরকে জানাই, তাহলে হয়তো আপনারা এই ভুল থেকে কিন্তু কিছুটা হলেও বিরত থাকবেন। সম্মানিত চাষি ভাইরা, দেখুন আপনি যখন মাজরা পোকার জন্য কীটনাশক স্প্রে করছেন এবং অনেক কৃষক ভাইরা এই স্প্রেগুলো করে থাকেন সকাল 7টা থেকে 10টার মধ্যে। মূলত আমি যতদূর জানি আমাদের এদিকেও এরকম করে। ভুলটা করে সেটা হচ্ছে, এই ধানে যখন শীষ বেরোচ্ছে 10 থেকে 20% শীষ অলরেডি বেড়ে গেছে, এ সময় একটা মাজরা স্প্রে করতে যান। এ সময় কি হয় আপনারা হয়তো জানেন না, সেটা হলো যে এ সময় ঠিক সকাল 7টা থেকে 10টার ভেতরে দেখবেন যে ধানের মধ্য থেকে যে ওই যে সাদা রঙের যে ফুল বের হয়ে আসে এবং সেটা কিন্তু বাতাসের মাধ্যমে পরাগায়নটা ঘটায়। এখন আপনি কি করছেন যে এই সময়টুকুতে একটা কড়া কীটনাশক ব্যবহার করে দেন, এতে করে আপনার ধানের ওই সময় একটু ফাঁকা হয়ে আসে। এ সময় কি হচ্ছে, কীটনাশকগুলি কিন্তু ওই আপনার ধানের ভেতরে ঢুকে যাচ্ছে এবং ধান দেখবেন যে দুগ্ধ গঠন প্রক্রিয়াটা এরপর শুরু হবে, সেটা কিন্তু বাধা দিয়ে দেবে। সেটা আপনার যে ধানটা এখন কোষ বিভাজন হচ্ছে সেটা কিন্তু ব্যাঘাত ঘটবে, এতে করে আপনার ধানটি লাল বর্ণ হবে। ধানে দেখবেন কিছু কিছু ধান কালো ছোপ ছোপ দেখা যাবে এবং কিছু ধানে কিন্তু চিটা হয়ে যাবে। এটা হলে আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই অবশ্যই আপনি ধানের যখন শীষ বেরোচ্ছে সে সময় কিন্তু ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন। কোনো রকম ভিটামিন বা কোনো রকম মাজরা পোকার জন্য বা আপনি যে বাদামি শোষক পোকা, ওষুধে কিন্তু এ সময় দেবেন না। আপনি জাস্ট ওয়েট করবেন, আপনার ধানের শীষ যখন 100% বা সবগুলো বেরিয়ে যাবে এবং সমস্ত শীষ বেরোনোর 2 থেকে 3 দিন পর যখন দেখবেন শীষটা একটু হালে পড়ছে, সে সময় কিন্তু আপনি স্প্রে করবেন। তখন কিন্তু আপনার ধানের সমস্ত যে পরাগমেলন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনি যে ওষুধটা দেবেন সেটা আপনার ধানের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকবে না এবং ওষুধটা আপনি কাজও ভালো পাবেন। আপনারা যারা এ সময় স্প্রে করতে থাকেন তারা কি করেন, আপনারা ধান যখন কায়স্থর অবস্থায় থাকবে সে সময় যদি এই স্প্রেটা করতে পারেন, আপনারা দেখছেন হয়তো
5% কিংবা 10% আপনার এখন ধানের শীষ বের হয়েছে, এ সময়টাতে আপনি কখনোই এই স্প্রেটা করবেন না। এটাতে হচ্ছে প্রথম ভুল, যেটা চাষি ভাইরা কিন্তু করে থাকেন। সম্মানিত চাষি ভাইরা, দ্বিতীয় যে ভুলটি অনেক চাষি ভাইয়েরা করে থাকেন সেটি হলো আপনারা অনেক ওষুধ একসাথে মেশাতে গিয়ে কিন্তু যে কোনো একটি ওষুধেরও কিন্তু কাজ পাবেন না। অনেক সময় কি হয়, কিছু ওষুধ আছে এমন যেগুলির মধ্যে কপার থাকে, যেগুলির মধ্যে জিঙ্ক থাকে, চিলেটেড কপার থাকে। এগুলি আপনি যখনই ছত্রাকনাশকের সঙ্গে মেশাবেন বা কোনো কীটনাশকের সঙ্গে মেশাবেন, সেটা কিন্তু তৎক্ষণাৎ ছানার মতন কেটে যায় এবং ওষুধটা কিন্তু তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। আপনারা যদি ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে চান, সে সময় একটা জিনিস চেষ্টা করবেন যে ওষুধগুলো দেওয়ার আগে একটা পাত্রে বা ছোট একটা পাত্রে অল্প করে গুলে 10 মিনিট রেখে দিবেন। আপনি ওটাকে আগে পরীক্ষা করে নেবেন, যদি দেখেন ওষুধটা কেটে যাচ্ছে না, অবশ্যই আপনি ধানের জমিতে বা যে কোনো সবজিতে স্প্রে করতে পারেন। তবে আমি এখানে বিশেষ করে একটা জিনিস বলে রাখতে চাই যে যেগুলো অনুখাদ্যের ভেতরে 15 থেকে 16টি উপাদান রয়েছে, যেমন জিঙ্ক, দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এগুলো কিন্তু আপনারা কখনোই এমিস্টার টপ বা নেটিভো হোক বা মাজরা পোকার জন্য যে কীটনাশক দিয়ে থাকুন না কেন বা এসাটাপ গোত্রের ঔষধ কোনো ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু কখনো মেশাবেন না। এতে করে আমি নিজে দেখেছি যে আমার ওষুধগুলো কেটে গেছে এবং ওষুধগুলো কোনো কাজ করে না। আপনারা কি করতে পারেন, ধানের শীষ সমস্ত বের হয়ে যাওয়ার পর যখন শোষক পোকার জন্য ঔষধ দেবেন, ওই শোষক পোকার ঔষধ দেওয়ার পরে অবশ্যই এই অনুখাদ্যগুলি স্প্রে করবেন বা এর সাথে আপনি যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড কিন্তু স্প্রে করতে পারেন। যখনই আপনি মাজরা পোকা বা খোলা পচা রোগের জন্য ওষুধগুলো দিচ্ছেন, এর সঙ্গে এই ওষুধগুলো মিশাবেন না। আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি একত্রে সব ঔষধগুলো মিশিয়ে স্প্রে করতে চান, তাহলে কিন্তু আপনার কোনো ওষুধও কাজ করবে না, এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। সম্মানিত চাষি ভাইরা, তৃতীয় যে ভুলটি অনেক চাষি ভাইরা করে থাকেন সেটি হলো আপনারা যখন ধান চাষের জন্য জমি তৈরি করেন, সে সময় কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এবং ইউরিয়া দিয়ে পুরো চাষটা করে দেন। এখানে কিন্তু আপনি পটাশ কিন্তু একটু জমিতে ঠেকান না, এটা আপনার কিন্তু একটা মারাত্মক ভুল। ধানের মধ্যে পটাশের গুরুত্ব কিন্তু অপরিসীম, আর এই পটাশ সার প্রয়োগ করলে ধান যেমন চকচকে হয়, পাশকাঠির বাড়ায়, এছাড়াও পটাশ কিন্তু ধানের গাছকে শক্ত করে, যাতে ভবিষ্যতে আপনার ধানটি হেলে পড়ে না যায়। এতে এই কাজটি অনেক চাষি ভাইরা কিন্তু ভুল করে থাকেন। আপনি কম পরিমাণে পটাশ প্রয়োগ করে ধান উৎপাদন করতে চান, আপনি হয়তো জানেন যে পটাশের অনেক দাম, কম ব্যবহার করতে চান, কিন্তু এতে করে পরবর্তীতে অনেক ক্ষতি হচ্ছে, আপনার উপকার কিন্তু হচ্ছে না। আপনি পটাশ চেষ্টা করবেন কমপক্ষে 10 কেজি ব্যবহার করার জন্য, এবং যদি আপনারা ওইদিকে মাটির অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই 12 থেকে 15 কেজি বিঘা পিছু কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। শুধুমাত্র ইউরিয়া দিয়ে যদি আপনি চাষ করেন, আপনি দেখবেন ধানটি যখন গামর হবে সে সময় দেখবেন ধানের পাতা পড়া রোগ, ব্যাকটেরিয়ার জন্য যে বিএলবি রোগ, এই সমস্ত নানান রোগের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। সাথে সাথে কিন্তু খোলা পচা রোগ আপনার জমিতে দেখা দেবে, তখন কিন্তু আপনি আর ওখানে কিছুই পরিচর্যা করে কিন্তু সেটাকে রুখতে পারবেন না বা নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন না। তাই অবশ্যই ইউরিয়াটা চেষ্টা করবেন কম পরিমাণে ব্যবহার করতে। সম্মানিত চাষি ভাইরা, চতুর্থ যে ভুলটি আপনারা করে থাকেন সেটি হলো অনেক সময় কি হয়, অনেক চাষি ভাই নেটিভো বা এমিস্টার টপ ব্যবহার করেন, তার সঙ্গে আবার নতুন করে খোলা পচা দেখা দিলে খোলা পচা রোগের জন্য হেক্সাকোনাজল গোত্রের ঔষধ ব্যবহার করেন। এটা আপনাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এতে কিন্তু আপনার যেমন খরচটা বাড়ছে, সেরকম কিন্তু যে বাড়তি যে ওষুধটা দিচ্ছেন সেটার জন্য আপনার গাছ ক্ষতি হবে, আপনার পাতাটি লাল হবে এবং আপনি কিন্তু এতে উপকার পাবেন না, অপকার পাবেন। তাই আপনি যদি নেটিভো দিচ্ছেন বা এমিস্টার টপ দিচ্ছেন, এগুলো কিন্তু টপ ক্লাসের টপ কোয়ালিটির ওষুধ, এগুলো আপনার বিভিন্ন রকমের যে ছত্রাকজনিত রোগগুলো আছে সেগুলোকে সারিয়ে দেয়। তাই এগুলো দিয়ে থাকলে আপনাকে কখনোই হেক্সাকোনাজল গোত্রের ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। চেষ্টা করবেন আপনার জমিতে যদি দেখেন যে আপনার ধানের জমিতে আশপাশে জমিতে মাজরা পোকার প্রকোপ আছে, তাহলে একটু কম দামের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনার কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার খরচটা কমবে, যেরকম সেরকম আপনার ভবিষ্যতে ওই সমস্ত ওষুধগুলি ব্যবহার করলে আবার পুনরায় কাজ পাবেন।
যদি দেখেন যে এ পর্যায়ে আপনার জমিতে মাজরা নেই, তবুও আপনি প্রিভেন্টিভ হিসাবে দামি দামি ওষুধ যেমন সিনজেন্টা কোম্পানির ইনসেপিও, আবার বায়ার কোম্পানির ভায়াগো এগুলি ব্যবহার করেন, ভবিষ্যতে কিন্তু আপনি যখন ওই যে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ঔষধ ব্যবহার করবেন আপনার জমিতে সেটা কিন্তু কাজ করবে না। কারণ ওই যে দামি ওষুধগুলি ব্যবহার করার জন্য আপনার পোকার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কিন্তু বেড়ে যায়। এর ফলে আপনি যেরকম কম দামের ওষুধগুলো ব্যবহার করবেন সেগুলো কাজ হবে না। তাই সবার প্রথমে চেষ্টা করবেন কম দামের ওষুধ দিয়ে রোগটাকে সারানোর জন্য। যদি না সারে তখন গিয়ে একটু ভালো কোম্পানির ভালো দামের ওষুধ ব্যবহার করবেন। এতে কিন্তু আপনার ধান চাষের খরচ যেমন কমবে, আপনি কিন্তু এখান থেকে ভালো একটা উপকৃত হবেন। সম্মানিত চাষি ভাইরা, আজকের ভিডিও এটুকু ছিল। আমি হয়তো অনেক কিছু মিস করে গেলাম, অনেক কিছু টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে যদি কোনো মতামত বা কোনো জিজ্ঞাসা দেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।